মার্ক গেল 30, সব সাবজেক্টের মার্ক হবে কত 100, 100-এ মাত্র 30, এখানে বাকি থাকছে কত 70 নাম্বার তোমার হচ্ছে প্র্যাকটিক্যালি বেশি। তাহলে কেন প্র্যাকটিক্যাল বেশি, এই বিষয়টাই তুমি যে কোনো জায়গায় যে অ্যাপ্লাই করবা। তোমাকে যে কোনো একটা স্কুল কি করবে, তুমি যখন একটা মাধ্যমিক স্কুলের শিক্ষক হবা, আর একটা প্রতিষ্ঠান কি করবে, ওদের শিক্ষককে ডাকবে না, বলবে যে ওই স্কুলের শিক্ষকটাকে আমরা আম্পায়ার বা রেফারি হিসেবে নিয়ে আসি, আমাদের এই খেলাটা পরিচালনা করবে। এখন আমি তো আবুল কালাম আজাদ তাহলে তুমি কি হলো, আমার মধ্যেই কিছু নাই, তাহলে তুমি কি করবা? হ্যাঁ, এরকমই হবে। তুমি যখন একটা স্কুলের টিচার হবো না, তুমি একটা হাই স্কুলের টিচার হবো, তখন আর একটা হাই স্কুলের টিচার তোমার মানে কমিটি তোমাকে বলবে আমাদের নিজের টিচার রাখলে হয়তো পার্সিয়ালিটি হতে পারে, বা ওনার পছন্দের ছাত্র এরকম হতে পারে না। দেখবা যে একজন প্রশিক্ষকের গুণাবলী এবং একজন প্রশিক্ষকের বা আরেকটা প্রশ্ন আছে, একজন প্রশাসনিক কর্মকর্তার খেলাধুলায় দেখবো, আমি প্রশ্নগুলো দিয়েছি যে প্রশাসনিক প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির গুরুত্ব কি, এর খারাপ দিক ভালো দিক আছে। তো খারাপ একটা দিক হলো যে পার্সিয়ালিটি করা। পার্সিয়ালিটি বিভিন্ন ধরনের হতে পারে, হ্যাঁ, নিজের পছন্দের লোক থাকতে পারে, নিজের পছন্দের দল থাকতে পারে, নিজের পছন্দের ব্যাপার স্যাপার থাকতে পারে। অনেক তার নিজ দিয়ে টেবিলের নিজ দিয়েও কিছু কাজকর্ম হয়ে গেছে, বাধ্যতামূলক টেনে ফাউল টাউল দিচ্ছি, এরকমও হতে পারে। তো এই বিষয়গুলো যখন থাকবে, তখন তোমাকে কি করবে, বলবে যে এই ছাড়টা না নিয়ে আমরা কি করি, আরেক জায়গা থেকে হায়ার করে নিয়ে আসি। হায়ার কি, তুমি আরেকটা স্কুল বা কলেজের বা প্রাথমিক স্কুলের ফিজিক্যাল এডুকেশন টিচার, এখন তোমাকে নিয়ে গেল খেলা পরিচালনা করার জন্য, তুমি একেবারে সমান সমান তাহলে তো হয়েছেই। এখন তুমি এখানে কিচ্ছু মনে নেই, কিচ্ছু শেখো নাই, আমরা যা বলছি এটাও তুমি গুরুত্ব দাও না, আমি টিচার হয়ে গেছি, এখন আর মান সম্মান তোমার থাকবে না, কিচ্ছু মনে রেখো, ঠিক আছে? তাহলে এইখানে ক বিভাগ, ক বিভাগে থাকবে 7 মার্ক, প্রশ্ন থাকবে 7টি, উত্তর দিতে হবে 7টিরই। সবাই কিন্তু আজকের প্যাটার্নটা দেখে নাও। অনেকে তোমরা যারা চাকরি করো, যারা বিভিন্ন পেশায় জড়িত, ক্লাসে আসতে পারো না, এই প্রশ্নের প্যাটার্ন দেখে নাও, তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে সহজ হবে। হ্যাঁ, তাহলে 7 গুণিত 1, তার মানে এই 7 মার্ক, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নে কত থাকবে? 1। প্রতিটি প্রশ্নের উত্তর থাকবে কত? থাকবে 1। প্রশ্ন থাকবে 7টা, উত্তর দিবা 7টা। প্রশ্নের মান থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1, অর্থাৎ 1 গুণিত 7 বা 7, ঠিক আছে? এই গেল তোমার হচ্ছে ক বিভাগ। ক বিভাগে কয়েকটা প্রশ্ন, যেমন প্রথম প্রশ্নটা আসছে ফিফা কি, আমি মনে হয় বলছিলাম। হ্যাঁ, ফিফা কি বলো, তাহলে কি হলো, এই কালকের কথা। হ্যাঁ হ্যাঁ, ফিফা কি, তা সেটা কি এইভাবে হলে হবে? হ্যাঁ, আমি তো অ্যাব্রিভিয়েশন সহ লিখে দিয়েছি। মনে আছে? এটাই মনে নেই তোমার? বলছিলেন দেখো, গত ক্লাসে আলোচনা হয়েছে কৃপা, দেখো সব তোমার একটা নোট খাতা বানাবো সেইভাবে। তোমরা যদি এইভাবে ক্লাস করো তাহলে শেষ। ফিফাই বলতে পারতেছে না। হ্যাঁ, তাহলে ফুটবল ফেডারেশন, এটা ফুটবল ফেডারেশন নাম শুনছো? এই সেই ফুটবল ফেডারেশনই হচ্ছে ফিফা, ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন। হ্যাঁ,
আচ্ছা, তারপরে যে পেনাল্টি স্পট কি, এগুলো সব আমি দিয়ে দিছি। হ্যাঁ, তোমার পেনাল্টি স্পট কি বলো তো? এই পেনাল্টি স্পট কি? কত আলোচনা হলো এর উপরে। হ্যাঁ, প্লান্টি নামে কোনো শব্দ নেই ফুটবল খেলায়, প্লান্টি নামে নেই। তোমরা জানো কিনা জানি না, এই অনেকেই বলে প্লান্টি, আসলে প্লান্ট মানে রোপণ করা। হ্যাঁ, প্লান্ট, প্লান্ট হচ্ছে রোপণ করা। প্লান্ট মানে যে কোনো একটা প্রকল্প হতে পারে, ঠিক আছে। মূলত পেনাল্টি, হ্যাঁ, পেনাল, এই যে পেনাল্টি, পেনাল্টি ডিবক্স, হ্যাঁ, অপরাধ শাস্তি। হ্যাঁ, নির্ধারিত একটা সীমানা থাকে, কত সীমানা থাকে, তার দৈর্ঘ্য প্রস্থ কত, সেটাও আমি দিয়ে দিছি। হ্যাঁ, 9 মিনিট, দেখো 9 মিলিমিটার সব দিয়ে দেওয়া হয়েছে। কেন জানবা না মানে? ঠিক আছে, সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, 9 মিটার, দেখো দেওয়া আছে, মিটারে দেওয়া। 9 ইঞ্চি মিটারে দিছি না ইঞ্চিতে দিছি? 9 ইঞ্চিতে দিছি। হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে 9 ইঞ্চি, তো এটা আছে এমন একটা সীমানা যার মধ্যে আমরা ফাউল বা কোনো কিছু শাস্তি স্বরূপ শুধুমাত্র একজন গোলকিপারের উপস্থিতি আর একজন বলারের হিটার হিসেবে গ্রহণ করে এর মধ্যে একটা কি হয়, শাস্তি স্বরূপ গোলবারে কিক করতে দেওয়া হয়, তাই না? আচ্ছা, তো এইগুলো যদি তোমরা এখনই খেয়ে ফেলো তাহলে কিভাবে পরীক্ষায় লিখবে? এই যে সুইমিং পুলের দৈর্ঘ্য প্রস্থ কত, প্রশ্ন এসে গেছে। দেখো গত বছরে 50 মিটার এবং 25 মিটার, মিটারে যদি প্রকাশ করো 50 মিটার এবং 25 মিটার, আর ফুটে প্রকাশ করলে 164 আর 82 ফুট। প্রশ্ন কত, এটা গত বছর এসছে। তোমরা প্রশ্নগুলো তোমার এই শীটটা নিয়ে নিছো না সবাই, এর পিছনে আমি সব দিয়ে দিছি। হ্যাঁ, সব দেওয়া আছে, প্রশ্ন গত বছর প্রশ্ন সহ দেওয়া আছে। এই যে আমি বলছিলাম টাইম আউট কি, টাইম আউট কি জানো? এটা ক্রিকেট খেলায় হয়। ক্রিকেট খেলায় টাইম আউটের কারণে আউট হয়ে যেতে পারো। এখন তোমার একটা ব্যাটসম্যান আউট হয়ে গেল সাপোজ, অথবা একটা ব্যাটসম্যান এক গ্লাস পানি বিরতি দেয় না, এর একটা নির্ধারিত সময় থাকে। এই সময় ছাড়া যদি তুমি অতিরিক্ত সময় ব্যয় করতে চাও বা করে ফেলো বা ইচ্ছাকৃতভাবে করে ফেলো, সেক্ষেত্রে তুমি টাইম আউট হয়ে যাবে, ওই প্লেয়ারকে বাতিল করা হবে। এটা মাথায় রাখবা, খেলাধুলা সম্পর্কে জানতে হবে, কেন সহজ বিষয় তো, তা আলোচ্য বিষয় হচ্ছে সহজ। হ্যাঁ, তাহলে এখানে কত যাবে? প্রশ্ন থাকবে 7টি, উত্তর দিতে হবে 7টি, প্রশ্নের মান থাকবে 1, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1। এবার চলে আসি আমরা খ বিভাগ। খ বিভাগে প্রশ্নের মান থাকবে 8, প্রশ্নের মান থাকবে কত? 8, প্রশ্ন থাকবে 4টি, উত্তর দিতে হবে 4টি। হ্যাঁ, আনসার থাকবে 2 প্রত্যেকটা। হ্যাঁ, প্রত্যেকটার নাম্বার থাকবে 2, উত্তর থাকবে। তাহলে দেখো এখানে প্রশ্ন থাকবে 4টি। এটা কোন বিভাগ? খ বিভাগ। প্রথমে থাকবে অতি সংক্ষিপ্ত, পরে সংক্ষিপ্ত, পরে রচনামূলক। মান বন্টনটা আগে জানবা, তাহলে প্রশ্নের মান থাকবে কত? 8, প্রশ্ন থাকবে কয়টা? 4টি, উত্তর দিতে হবে 4টিরই। প্রতিটি প্রশ্নের মান থাকবে 2, অর্থাৎ 2 গুণিত 4, 4 দুগুণে 8। যেমন একটা প্রশ্ন, ফুটবল খেলার গোলবারের দৈর্ঘ্য উচ্চতা লিখে দেওয়া আছে। তবে ক্রিকেট গুগলি বল কাকে বলে এটা জানো? গুগলি বল হচ্ছে 6 রকমের 6টা বল করতে পারার সক্ষমতা। হ্যাঁ, গুগলি বল যে প্লেয়ার কোনটা স্পিন দিচ্ছে ওই আম্পায়ারকে বা কোচকে বা রেফারিকে আগেই বলতে হবে যে আমি গুগলি বল করব। গুগলি বল মানে 6টা বল থ্রো করবে, 6টা বল 6 ধরনের হইলেও কোনো ক্ষতি নাই।
অর্থাৎ একমাত্র গুগলি বল করার অধিকারী অর্জন করেছিল পাকিস্তানের প্রেসিডেন্ট, বর্তমান না, এর আগে ওয়াসিম আকরাম, এই সরি, হ্যাঁ ওয়াসিম আকরাম করতো, প্রেসিডেন্ট না, ও তো ছিল ইমরান খান প্রেসিডেন্ট হয়েছিল, ও তো প্লেয়ার, সাবেক জাতীয় প্লেয়ার, ও তো প্রেসিডেন্ট হয়নি, মানে প্রধানমন্ত্রী হয়নি। এমনি ওয়াসিম আকরাম 6টা বল 6 রকম করতো। একটা প্লেয়ারকে তোমার মানে 6 রকম, একটা অফ স্পিন দিয়ে দিত, একটা লেগ স্পিন দিয়ে দিত, একটা ফাস্ট থ্রো দিত, একটা বেশি মানে থ্রো প্রেসার দিত, একটা ওয়ান বাউন্স দিত, একটা ফুল টাচ দিত, এরকম 6টা বল 6 রকম করতে এই ওয়াসিম আকরাম। হ্যাঁ, উনি বাঁহাতি বোলার ছিলেন, একমাত্র উদাহরণ ওয়াসিম আকরাম পাকিস্তানের। হ্যাঁ, উনি এই গুগলি বল করতো। হ্যাঁ, তারপরে এই যে আসলো হ্যান্ডবল খেলার মূল মন্ত্র কি? হ্যান্ডবল খেলার মূল মন্ত্র কি? হ্যান্ডবল খেলার মূল মন্ত্র হচ্ছে, টেকনিক্যালি আমার হাতে কিন্তু বল হোল্ড করে রাখা যাবে না, আমার মাটির সাথে পাঞ্চ করে করে দেখবা যে মাটিতে থ্রো করে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, 4-5 সেকেন্ড হলে তুমি হোল্ড আউট হবা। কি আউট? হোল্ড আউট। ধরে রাখার জন্য থ্রো, শাস্তি স্বরূপ ওদের কাছে বল হ্যান্ড ওভার হয়ে যেতে পারে। তাহলে মাটির সাথে প্রতিনিয়ত পাঞ্চ করে বল হাতে রাখার কৌশলকে বলা হয় হ্যান্ডবল খেলার মূল মন্ত্র। এই যে ব্যাডমিন্টন খেলার উৎপত্তি কোন দেশে? ব্যাডমিন্টন খেলার উৎপত্তি, ব্যাডমিন্টন তো মূলত আমাদের দেশে না, এটা নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, গ্রিনল্যান্ড, এই ল্যান্ড জাতীয় দেশগুলোতে এই খেলাগুলো চলে বেশি। এরা ঠান্ডা ভাই, তো দেখবে যে ওরা ওই পাশটায় খেলে বেশি। ঠিক আছে, এগুলো হচ্ছে 2 মার্কের প্রশ্ন, তোমার ওইদিকে চলে গেল। হ্যাঁ, দেখবা ইংল্যান্ড, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রিনল্যান্ড, এরা হচ্ছে এরকম ইনডোর খেলাগুলোর প্রতি গুরুত্ব বেশি দেয়। ক্রিকেট খেলাটা খালি আউটডোর হিসেবে নাই, আবার ফুটবলেও নাই বেশি একটা, মানে দেখবে দাবা, তারপরে যে তোমার ছোট ছোট টেবিল টেনিস, হ্যাঁ ইনডোর খেলাগুলো ওরা ভালো ইয়ে করে। আচ্ছা, এবার আসবো আমরা গ বিভাগ। পরে এই প্রশ্ন সময় পাবা কত বলো তো? 2 ঘন্টা। হ্যাঁ, এবার আসো গ বিভাগ। গ বিভাগে প্রশ্ন থাকবে, তাহলে যেহেতু 30 মার্কের, হ্যাঁ আর 15 রয়ে গেছে, তাই না? আচ্ছা, এখানে প্রশ্ন থাকবে 4টি। হ্যাঁ, এখানে প্রশ্ন থাকবে 4টি, উত্তর দিতে হবে 3টি। ঠিক আছে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 5। খেয়াল করো, এই সাবজেক্টে তোমার প্রশ্ন ওই যে যেমন ধরো ফুটবল খেলার আইন কয়টি ও কি কি বিবরণ সহ লেখো। এবার আসবে একটা আদর্শ ফুটবল খেলার মাঠ অঙ্কন করে দেখাও, আমি আগেই বলেছি। ঠিক আছে, তারপরে ক্রিকেট পিচ থেকে বাউন্ডারি কত দূরে হয়, আমি ওইটা ওই বইয়ের পিছনে সব সুন্দর করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, চিত্র অঙ্কন করে দেখাও, আমি সেটা দিয়ে দিয়েছি। প্লেয়ারদের অবস্থান, তারপরে নাম টাম সব আছে। এই যে খেয়াল করো, আমি তোমাদেরকে বলে দিয়েছি যে আমি পিছনে যে এয়ারের প্রশ্নগুলো আছে, হ্যাঁ ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন আছে, আর আমি সব তোমাদের যেগুলো আসার মতো, হ্যাঁ বিভাগ উল্লেখ করে তো দিছি। এই যে এইটা হচ্ছে তোমার কি খেলা? হ্যান্ডবল খেলার মাঠ। তারপরে এই যে অ্যাথলেটিক ট্র্যাক, তারপরে আছে তোমার এই যে ক্রিকেট খেলার, সব রকম, শুধু ইয়াটা কেমন হবে, এটা কেমন হবে প্লেয়ারদের, তারপরে যেটা ফুটবল খেলার মাঠ কোথায় কি আছে সব নাম সহ আমি সুন্দর করে এখানে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এটা সবাই কালেকশন করে এখান থেকে দেখে নিবে, হ্যাঁ সহজ হবে। হ্যাঁ, উচ্চতা বার সব দেওয়া আছে। আচ্ছা, এরপরে গেল তাহলে, যেমন ধরো ফলো অন কি, আমি বলছিলাম ফলো অন কি মনে আছে? এই লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম, ক্রিকেট খেলায় এটা ফলো আপ করা হয়। ঠিক আছে, আর একটা প্রশ্ন আছে, ক্রিকেট খেলায় আউট কত প্রকার ও কি কি? 10 প্রকারের আউট আছে। ঠিক আছে, কয় প্রকারের? 10 প্রকারের আউট আছে, দেখে নেবা। আমি আউট আলোচনাও করছিলাম, মোটামুটি 10 প্রকারের মতো।
রান আউট, ক্যাচ আউট, হ্যাঁ, স্ট্যাম্প আউট, স্ট্যাম্পিং আউট, তারপরে পট আউট, এলবিডব্লিউ আউট, হ্যাঁ, এলবিডব্লিউ আউট, টাইম আউট, তারপরে এরকম 10টা সব আলোচনা হয়েছে। তাহলে ফলোয়ানটা কি? ফলোয়ান হচ্ছে 5 দিন, 3 দিন, 2 দিন, 1 দিনের ম্যাচ, যেখানে 200 থেকে 175, 150 এবং আছে 25 রানের ব্যবধানটা আমরা প্রতিদিন দেখব যে কত করে ব্যবধান। আমি বলছিলাম 5 দিনের ম্যাচে 200 রান, 3 দিনের ম্যাচে 175 রান, 2 দিনের ম্যাচে 150 রান, এরকম দেখো যে তোমাদের ওখানে দেওয়া আছে। তো ফলোয়ান হচ্ছে এই ম্যাচগুলো ধারাবাহিক কত রানের ব্যবধান, সেই ব্যবধানটা দেখা। কিন্তু তোমাদের মনে থাকে না কেন এটা? তোমরা আজকে ছাত্র, আমাদের থেকে বেশি পড়বা। যদি আমাদের থেকে তোমাদের মন কম থাকে, পরীক্ষা কি দিবা? তোমার একটা জিনিস বলি, টিচারের থেকে ছাত্রর বেশি অ্যাক্টিভ থাকতে হয়, তো জানো কিনা? তাহলে এই বিষয়টা তোমরা মাথায় রেখো। এই যে এখানে একটা কথাই আছে 15 নম্বর প্রশ্নে, পরিমাপ উল্লেখপূর্বক আন্তর্জাতিক মানের একটি ব্যাডমিন্টন কোর্ট অঙ্কন করে দেখো। ব্যাডমিন্টনটা এবার আসবে না নিশ্চিত, হয় ক্রিকেট নাই ফুটবল, হ্যাঁ, নাই হচ্ছে হ্যান্ডবল, যেগুলো ট্রাক অথবা ট্রাক, হ্যাঁ। এই গেল এই সাবজেক্টের। এবার আমরা আরেকটা নতুন সাবজেক্টে চলে যাই। হ্যাঁ, এবার আচ্ছা, এবার হবে ফিজিক্যাল এডুকেশন ফর হেলদি লাইফ, হ্যাঁ, হেলদি লাইফ। এটা সাবজেক্ট কোড, হ্যাঁ, সাবজেক্ট কোড হবে 12311, ঠিক আছে? এটাই সময় থাকবে 3 ঘন্টা, পূর্ণ মান থাকবে 60, পূর্ণমান 60, ঠিক আছে? আচ্ছা, এই সাবজেক্টটাই কি বলতেছে বলো তো? ফিজিক্যাল এডুকেশন, স্বাস্থ্যগত বা দৈহিক শিক্ষা ফর জন্য, হেলদি লাইফ, সুস্থ জীবন। হেলদি মানে সুস্থ, স্বাস্থ্যকর জীবন। তাহলে তোমার আছে বলছে শারীরিক শিক্ষাটা আমরা কেন গ্রহণ করব? সুস্থ জীবন যাপনের জন্য। তাহলে সুস্থ জীবন যাপন উপলক্ষে স্বাস্থ্যগত কি কি অ্যাক্টিভিটিস জানবো, সেটাই এইখানে আলোচনা হবে। তাহলে এখানে সময় থাকবে এরকম। আচ্ছা, ক বিভাগে থাকবে 10 মার্ক। আসো ক বিভাগ, ক বিভাগ, হ্যাঁ, ক বিভাগ। প্রশ্ন থাকবে 10টা। উত্তর দিতে হবে দশটিরই। প্রতিটি প্রশ্নের মান 1, অর্থাৎ এই হলো ক্যাটাগরি। এখন দেখো শারীরিক শিক্ষা কাকে বলে, প্রথম প্রশ্ন। এইটাই হচ্ছে সেই শারীরিক শিক্ষার মেইন বিষয়, ঠিক আছে? শারীরিক শিক্ষা কাকে বলে আর নতুন করে পারো যদি দিয়ে একজন বিজ্ঞানীর মানে দার্শনিক বা চিন্তাবিদের সংজ্ঞা সহ দিবা। ক্রীড়া বিজ্ঞান কি আর শারীরিক শিক্ষা কি বলতো?
শারীরিক শিক্ষা হচ্ছে শরীর বিষয়ে, শরীর ফিটনেস বিষয়ে আলোচনা করবে। আর ক্রীড়া বিজ্ঞান হচ্ছে ক্রীড়া সহ ক্রীড়াবিদদের আইন কানুন নিয়ম নীতি এবং একজন ক্রীড়াবিদ অর্থাৎ শারীরিক শিক্ষা যে গ্রহণ করছে সেও ক্রীড়া বিজ্ঞানের অন্তর্ভুক্ত। বোঝো নাই কথা? আমি মনে করো শারীরিক শিক্ষক, আমি শারীরিক একজন প্লেয়ার, একজন ট্রেনার, যাই আমি সহ ক্রীড়া বিজ্ঞানের অন্তর্ভুক্ত। বুঝতে পারছো আমার কথা? শারীরিক শিক্ষা যে নিচ্ছে সেও ওই ক্রীড়া বিজ্ঞানের অন্তর্ভুক্ত। হ্যাঁ, ক্রীড়া বিজ্ঞানটা ব্যাপক পাঠ, আর শারীরিক শিক্ষা হচ্ছে একটা শিক্ষা, একটা বিষয়ে ফিটনেস থাকা, কি কি নিয়ম নীতি এটা। তাহলে ক্রীড়া বিজ্ঞান কি আর শারীরিক এখানে একটা শারীরিক শিক্ষা কাকে বলে? হ্যাঁ, ব্যাপারটা দৈহিক গঠন কত প্রকার, 3 প্রকার, এগুলো আলোচনা হয়ে গিয়েছে। হ্যাঁ, এগুলো হচ্ছে মোটর স্কেল। কি মোটর স্কেল? আমার দেহটা যে চলবে, মোটর মানে চালো না, আমরা মোটর গাড়ি যাচ্ছে বলি অনেক সময়, আসলে চলাচল করার সক্ষমতায় আছে মোটর স্কিল। স্কিল মানে দক্ষতা। আমার দেহ তো চালালেই হবে না, আমি যাইতে যাইতে চেয়ার মেয়ার নিয়ে চলে গেলাম, বাড়ি খাবো না? আমার একটা দক্ষতা বলতে আমি চেয়ারটা যে আছে সেটা সাইড দিয়ে যাওয়ার দক্ষতাটা তোমার থাকতে হবে। বুঝতে পারছো? আমার হচ্ছে নিজের দক্ষতা অ্যাপ্লাই করার পদ্ধতিটি চলাই। আর এখানে অ্যাপ্লাই করব কেন? যে খেলাধুলায় আমার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেন আমি বুদ্ধি এবং আমার সেন্সেশন দিয়ে চালাইতে পারি। কারণ প্রতিপক্ষ থাকবে, তো খেলাধুলায় তো তোমার প্রতিপক্ষ থাকবে না। রান নিতে গেলে তুমি এসে রান নেওয়ার সময় যে বল করছে ও তো সবসময় সামনেই থাকে, জানো? ও নিয়ে যে পড়লে তাহলে হবে? আমি তো আলাদাভাবে আমার অ্যাপ্লাই করতে হবে। এই যে নিজের দেহ অঙ্গ সঞ্চালন করার যে পদ্ধতিগুলো আছে নিজের থিঙ্কিং দিয়ে সেটা অ্যাপ্লাই করাই হচ্ছে মোটর স্কেল। এই ব্যালেন্স ডায়েট কি? তুমি জন্মের মোটা হয়ে গেলে, জন্মের চিকন হয়ে গেলে এরকম না। একটা মানসম্মত খেলোয়াড়দের এমন চিকন হইলে যে একটা ব্যাট ধরবা, ব্যাটটা উঁচু করার সক্ষমতাই নেই। আবার এমন মোটা হলে যে একটা রান নেবা সেরকম দৌড়াতেও পারছে না। হ্যাঁ, সেই জিনিসগুলো মাথায় রেখে আমাকে ব্যালেন্স ডায়েট করতে হবে। এই জিনিসগুলো মনে রাখতে হবে। আচ্ছা, খ বিভাগে আসো, প্রশ্নগুলো দেখে নিবা। খ বিভাগে আসি। খ বিভাগে প্রশ্ন থাকবে কয়টা? প্রশ্ন থাকবে 10টা, উত্তর দিতে হবে 10টিরই। মান থাকবে প্রত্যেকটা 2। ঠিক আছে, মান থাকবে 2, চলে যাবে 20। ঠিক আছে, তাহলে খেয়াল করো এইগুলোতে তোমরা অ্যাক্সেস কোনো প্রশ্ন পাচ্ছ না। পাচ্ছ? তার মানে সেই রকম পড়া পড়তে হবে। অবসাদ কি বলতে পারো? অবসাদ কি? অবসর না, অবসর বলিনি, অবসাদ। হ্যাঁ, অবসর মানে আমার সব কাজ শেষ, এখন আমি বিরতি, আমার উদ্বৃত্ত সময় যেটা সেটা হচ্ছে অবসর সময়। হ্যাঁ, আমার মূলত চাকরি করে এসে, মাঠের কাজ করে এসে, যাই হোক যে যে পেশায় আছে সেই পেশার কাজ সমাপ্ত করে এসে যে একটা উদ্বৃত্ত সময়, খাওয়া দাওয়া নেওয়া দাওয়া সব শেষ করে যে একটা সময় অতিরিক্ত পাই সেটাই অবসর সময় বলবো। কিন্তু অবসাদ আমরা বলি না যে খুব ক্লান্ত, একটু বিশ্রাম নিতে পারলে খুশি, এবারে আমার এখন আর দেহ চলছে না, একটু জায়গা, এইটাকে বলবো অবসাদ। ঠিক আছে, আছে না? এরকম আছে না? একবারে ক্লান্তিকর একটা, হ্যাঁ, এটা যে দেহ না চলা, এটা চলার উপযোগী না, এরকম একটা পরিস্থিতি যে অবসাদ লাগতেছে আমার বাংলা ভাষা। সেক্ষেত্রে আমার দৈহিক অবকাঠামোটা ঠিক আছে, সবই ঠিক আছে, যে কোনো একটা প্রাসঙ্গিকতার খাতিরে তুমি একবারে নিস্তেজ হয়ে পড়ছো। ঠিক আছে, হয় তুমি মধুখালী থেকে খুব এই ফরিদপুর পর্যন্ত পায়ে হেঁটে আসছো, এখন অবসাদ তোমার বাধ্যতামূলক, এরকম বিষয়গুলো হতে পারে। তো তাহলে এখানে প্রশ্ন থাকতেছে তোমার, পরে ক্লাসে বিরতি দিই। যেমন শারীরিক সক্ষমতা কি? শারীরিক সক্ষমতা কোনটা? শারীরিক সক্ষমতা হলো আমার শরীরের ক্ষমতা আছে, আমার শারীরিক সক্ষমতায় অ্যাক্টিভ আমি, কিন্তু আমি অ্যাপ্লাই করতেছি না। অর্থাৎ শারীরিক সক্ষমতা হলো কোনো কাজ করা বা কোনো কিছু, আমার এখান থেকে কাজ করা তো বলতে খেলাধুলাই বোঝাবো,
কোনো ইভেন্টে অংশগ্রহণ করার যে একটা মানসিক এবং দৈহিক সক্ষমতা বা ফিট, সেটা হচ্ছে শারীরিক সক্ষমতা। মানে আমার শরীর ঠিক আছে আর কি, হ্যাঁ আমার শরীরটা কি ঠিক আছে, ফিট আছে, সেই ক্ষেত্রে এটাকে বলবো আরো সুন্দর। বিকাশ বলতে কি বোঝায়? বিকাশ দৈহিক উচ্চতা না, দৈহিক মানুষ দৈহিক গঠনের উপর ভিত্তি করে, হ্যাঁ, ডে বাই ডে তার বয়সের ভিত্তিতে যে মানসিক বিকাশ ঘটে। বয়সের ভিত্তিতে দৈহিক পরিবর্তন হয় না। একটা ছোট বাচ্চা তো হয়েই বড় হয়ে যায় না, হয়ে আমার মতো হয়ে গেছে। তাহলে এই যে বয়সটা আস্তে আস্তে বাড়তেছে, সাথে সাথে তার দেহটাও বিকশিত করছে। এই বয়সের ভিত্তিতে দৈহিক বিকাশের পাশাপাশি তার যে মানসিক বিকাশ ঘটে, তাকে বলে। আন্দাজে কথা বললে তো হবে না, সিস্টেমে বলতে হবে। বিকাশটা হচ্ছে তোমার একটা মানুষ 3 দিন বয়স যার, সে তো 1 বছর বয়সী শিশুর সমান জানবে না। আবার এই যে একটা বাস্তবতা, আস্তে আস্তে ডে বাই ডে তার মানসিক যে বিকাশটা ঘটেছে, এটা কিভাবে ঘটেছে? বয়সের ভিত্তিতে যখন সে বড় হয়েছে, অনুকূল প্রতিকূল জিনিস সে ফেস করছে, এই যে মানসিক বিকাশ ঘটছে, এটা আরো সুন্দর করে বই থেকে দেখে নিবা। এইরকম জিনিসগুলো সবই আমি আলোচনা করেছি ক্লাসে। তাহলে এখানে টোটাল মান কত চলে গেল? তাহলে এটা তো গেলই। তাহলে এই 20, এই 10, হ্যাঁ, তারপরে আর আগে তো 10 গেছে, 30। তাহলে এই 10 10 20। এবার আসো আমরা গ বিভাগে চলে যাব। সবাই দেখে নিবা, যারা চাকরি করো, যারা বিভিন্ন পেশায় আছো, প্রশ্ন কিন্তু প্যাটার্নটা দেখে নাও। আমি আজকে 5টা বিষয়ের প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করতেছি এবং সাময়িক প্রশ্নগুলোর বিষয়ে কিছু কিছু খণ্ডকালীন আলোচনা করতেছি। আচ্ছা, গ বিভাগে আমাদের প্রশ্ন থাকবে 6টি। প্রশ্ন থাকবে 6টি, উত্তর দিতে হবে 5টি। উত্তর দিতে হবে 5টি। নাম্বার থাকবে, দেখো সবাই, নাম্বার থাকবে 6। প্রতিটা প্রশ্নের নাম্বার থাকবে কত? 6। প্রত্যেকটা প্রশ্নের নাম্বার থাকবে 6, ঠিক আছে? তাহলে তোমরা প্রত্যেকটা গ বিভাগে যে একটা এক্সেস প্রশ্ন পাবা, গ বিভাগে যে একটা এক্সেস প্রশ্ন পাবা। এখন তোমাদের আমি যে প্রশ্নগুলো ক্লাসে আলোচনা করেছি, এখন যদি মনে করো যে স্যারে তো ক্রিকেট খেলার বা খেলাধুলার প্রয়োজনীয়তা আলোচনা করেছে, গুরুত্ব আলোচনা করে নাই, প্রতিটা প্রশ্ন তার আলোচনা করা সম্ভব না। তো তোমার গুরুত্ব আর প্রয়োজনীয়তা প্রায় কাছাকাছি বিষয়। এটা যদি জাইনে বাইরে তোমরা লিখতে না পারো, তাহলে তো সমস্যা, ঠিক আছে? এই আমি যে আলোচনাগুলো করেছি ক্লাসে, যারা ক্লাসে ছিলে বা আর অনলাইনে, তোমরা এই ক্লাসে আমি যেভাবে অ্যাক্টিভিটিস দেখে আলোচনা করি, অনলাইনে কিন্তু এভাবে বুঝবা না। তোমরা যারা ক্লাসে আসো, এই যে প্রেজেন্ট, এদের ব্যাপারই আলাদা। এরা আমাকে দেখলেই বুঝতে পারছে যে স্যার কি বলতে চাচ্ছে, স্যার কি লিখতে বলতেছে, কি মানসিকভাবে আমাকে ফিট হইতে বলতেছে, সেই বিষয়গুলো ফিজিক্যালি দেখছো। অনলাইনে কখনো সেটা তোমরা বুঝতে পারো, যদিও ক্লাসগুলো দেখো অনেকেই, তারপরেও এটা ক্লিয়ার বুঝতে পারবো না। যেমন গ বিভাগে আসলো, শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা কি? শিক্ষা প্রতিষ্ঠানে আমি এই বিষয়ে একদিন একটু সংক্ষেপে বলছিলাম যে এখন বর্তমানে খেলার মাঠ পাওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে। জানো কি তোমরা যে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে খেলার মাঠের আশেপাশের শিক্ষা, বাড়ি ঘর, অফিস আদালত, তার বিভিন্ন কলকারখানা হয়ে যাওয়ার কারণে মানুষ যেখানে খেলাধুলো করতো, আবাসভূমি বেশি হয়ে যাচ্ছে, তারপর প্রতিষ্ঠান বেশি হয়ে যাচ্ছে, বিধায় খোলা জায়গা আর পাওয়া যাচ্ছে না, মানুষ খেলার জায়গা পাচ্ছে না। তো অন্তত পক্ষে এই মানুষের ছেলে মেয়েদের পাওয়ার একটা জায়গা হলো শিক্ষা প্রতিষ্ঠান। ওরা তো অন্তত পড়তে তো আসবে নাকি, অন্তত কি স্কুলে তো ভর্তি হবে, এটা তো তুমি পাবা। আমি এর আগেই বলছিলাম, এই জন্য বলছে এই প্রয়োজনীয়তা স্কুলের সাথে কি বর্তমানে তুমি বাইরে ওদের না পাইলেও অন্তত স্কুলে ওদের পাওয়া যাবেই, এটা কিন্তু ওরা আসবেই, কারণ শিক্ষা অর্জন করতে আসবেই। সেই ক্ষেত্রে তুমি কি করতে পারবা, এই শিক্ষার বিষয়গুলো সুন্দর করে সেখানে কি করতে পারবা, মোটামুটি ট্রায়াল দিতে পারবা। তোমার মধ্যে কি আছে সেই জিনিসটা সেখানে তুমি ট্রায়াল দিতে পারবা। তাহলে
শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বটা বুঝতেই পারতেছো যে আমরা ছাত্রদের মোটামুটি শিক্ষা প্রতিষ্ঠানেই পেয়ে থাকি, আরো ইন্ট্রোডিউস কিছুটা সূচনা দিবা, এদিক সেদিক আলোচনা করবা। যেমন শারীরিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো। লক্ষ্য কি? সুস্থ থাকবো, তারপর সামাজিক উন্নয়ন করতে পারবো, তারপর আমার মানসিক বিকাশ বা অভিজ্ঞতা যে কোনো ইভেন্ট সম্পর্কে বিভিন্ন কথা দেওয়া যায়। এই বিষয়গুলো তোমরা সুন্দরকে আলোচনা। এই যে 23 নম্বর প্রশ্নটা এসে গেছে যে বয়সের ভিত্তিতে শারীরিক শিক্ষার বিভিন্ন স্তরগুলো আলোচনা করো। আমি কিন্তু লিখেই দিছি অলরেডি যে কত থেকে কত বয়সের ইয়েগুলো। এটা যদি এখন লিখতে যায় আবার আলোচনায় চলে যাবো না, থিওরিতে যাব না। তাহলে শিশুকাল, শৈশবকাল, হ্যাঁ, তারপর যুবকাল, বার্ধক্যকাল এবং বৃদ্ধকাল আমি দেখো আলোচনা করে দিয়েছি, লেখা আছে। তো এই বিষয়গুলো দেখে নিবা। তারপরে শারীরিক শিক্ষা কিভাবে ঘুম ও ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারে আলোচনা করো। আমরা ঘুম আর ক্ষুধা খুব একটা খারাপ দিক হচ্ছে বাঙালিদের জন্য, জানো এটা? চান্স পাইলে আমরা যদি মনে করো যে পিঁপড়ার গল্প আছে না, পিঁপড়ারা খাবার যখন উদ্বৃত্ত থাকে তারপরে ওরা খাবারের খোঁজে বাইরে বের হয়ে যায়। আর আমরা যদি মনে করি যে আগামীকাল আমার প্রতিদিন 500 টাকা খরচ, পকেটে 1500 টাকা আছে, না কাল কাজে যাব না, যা কি হবে একটু ঘুমাই। ঠিক আছে, আমরা বিষয়টা এরকম। সাপোজ যদি কালকে তুমি একটা বড় দুর্ঘটনায় আক্রান্ত হও, 1500 তো যাবেই যাবে, আরো বাটি ঘটি বিক্রি করে নিয়ে এসে তোমার চিকিৎসা করা লাগে। কথা বোঝা গেল? তো আমাদের শারীরিক শিক্ষা কিন্তু বিষয়টা এরকম যে ঘুম এই যে ক্লান্তি বোধটাকে দূর করে। শারীরিক শিক্ষা কি করবে? কারণ কিছু কিছু অ্যাক্টিভিটিস তোমার দৈহিকভাবে ফিটনেস আনবে। যখন এই ফিটনেস গুলো তোমার মধ্যে আসবে তখন এই ক্লান্তি বোধটা আসবে না, আর ক্লান্তি বোধ না আসলে ঘুমটা নিয়ন্ত্রণে রাখবে। তারপর ক্ষুধাটা যখন তুমি ফিটনেসে আসবে না তখন তুমি অতিরিক্ত খাওয়া থেকে নিজেকে অটোমেটিক্যালি, আমরা ক্রিকেট খেলার আগে, আমি তো ক্রিকেটার ছিলাম, 3 ঘন্টা আগে ভারী খাবার খাইতে হবে, এরপরে আর ভারী খাবার খাইতে পারবা না। খেলা শুরু হওয়ার 3 ঘন্টা আগে ভারী খাবার মানে ভাত, সোজা কথা ভারী খাবার বলতে ভাত খেয়েই বোঝানো হয়, খাইতে পারবা। আমরা প্র্যাকটিস করতাম তো তখন তোমার হচ্ছে আমাদের বেশিরভাগই একটা কলা একটা রুটি, এর বেশি খাইতে দিত না। তো তাহলে তোমার হচ্ছে একটা কলা একটা রুটি। আমি একটুখানি তোমাদের দেখাই, আমরা যখন খেলতাম তোমাদের একটুখানি ক্যামেরায় দেখিয়ে দিলেই হয়তো বুঝতে পারবা যে জাতীয় বিকেএসপিতে যখন খেলতাম তার একটা উদাহরণ হলো যে ভারী খাবার, যে আমাদের এখানে কিন্তু ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে। এটা রিলেটেড, একেবারে পরিষ্কার রিলেটেড, যে খাওয়া দাওয়া তোমাকে ব্যালেন্সে আনতে হবে, কোনোভাবেই খাওয়া দাওয়ার ভিতরে যাওয়া যাবে না। ভারী খাবার, বিশেষ করে ভারী খাবার, এই যে আমি নিজেই এটা, হ্যাঁ দেখো তোমার হচ্ছে বিকেএসপি মাঠে কলা আর একটা করে খাওয়া লাগতেছে। সবাই প্লেয়াররা এটা যে খেলাধুলার মাঠের ওদিকের সিন, এই যে কলা খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি, 5 মিনিট সময় থাকে। আমি নিজেই ওটা খেয়াল করছো, আমি নিজেই। তো ওই কলার রুটি যেগুলো খাবার ফিটনেস ঠিক রাখে, হ্যাঁ, এই যে তোমার হচ্ছে খেলার মাঠের ভিতরে, এটা হচ্ছে তখন আমি প্রচুর খেলাধুলা করতাম। তো খাওয়ার বিষয়টা কি, খিদাটাকে তোমাকে কি করবে, ব্যালেন্স করবে। আচ্ছা, তাহলে ঘুম এবং ক্ষুধাকে নিয়ন্ত্রণ করবে কি, শারীরিক শিক্ষা তোমার এই ফিটনেস গুলোকে দেখবে। আচ্ছা, খেলাধুলার মাধ্যমে কিভাবে মানসিক চাপ নিয়ন্ত্রণ করা যায়? খেলাধুলা যখন তুমি সময় দিবা তখন কিন্তু তোমার ভালো লাগবে মানসিকভাবে। তুমি যখন কোনো জায়গায় যে ভালো পারফরমেন্স দেখাইতে পারবা তখন কিন্তু লোকবল তোমার আলোচনা সমালোচনা, স্বাভাবিকভাবে তুমি যত বুদ্ধিমানই হোক না কেন, খেলাধুলায় একেবারে বড় কলম জানো, কিন্তু খেলাধুলায় নামকরণ করা সম্ভব। আমাদের বাংলাদেশের বর্তমান বলার মুস্তাফিজুর রহমান একেবারে চাষার ঘরে ডাইরেক্ট, মানে ওর থেকে নিম্ন স্তরে আর কেউ হয় না। তার এখন টাকা পয়সা নাম কাম সারা পৃথিবী জেনে থাকে, কিন্তু একটা ডিসি একটা এসপির নাম কে জানে?
একটা ডিসি একটা এসপি জেলা চালায়, জেলায় সব কিছু, তারা কত বুদ্ধি, তাদের কিন্তু নাম কাম নেই, আছে? কিন্তু মুস্তাফিজুর রহমান, হ্যাঁ, চাষার ঘরের ছেলে, তার টাকা পয়সা, এখন নাম যশ খ্যাতির কোনো অভাব নেই। কি দিয়ে? এই বলটা করতে পারে ভালো, তাই দিয়ে। তাহলে দেখো যে খেলাধুলা তোমার ফিটনেসটা, সেই জন্য বলছে খেলাধুলার মাধ্যমে কিভাবে মানসিক চাপ কমানো যায়, খুব একটা সেন্সিটিভ জিনিস। তাহলে এই মানসিক চাপ নিয়ন্ত্রণের একটা গুরুত্বপূর্ণ দিক হলো এই খেলাধুলা। মানসিক চাপই শুধু না, এটা প্রশান্তিও দেয়। একটা খেলায় তুমি জয়ী লাভ করতে পারলে, ভালো পারফরমেন্স দেখাতে পারলে যে বেনিফিটটা পাও, একবার ভালো ভালো চাকরিজীবীরা সারা বছর চাকরি করেও তা পায় না। তাহলে তখন মানসিক শান্তি পাওয়া যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে ফিটনেসটা যখন ঠিক থাকবে, তখন তুমি মানসিকভাবে শান্তিতেই থাকবে, এটাই রাইট। আচ্ছা, একজন খেলোয়াড়ের জন্য পরিবেশ ও বংশানুক্রম দুটোই গুরুত্বপূর্ণ। একজন খেলোয়াড় যে খেলা করে, প্রশ্নটা বুঝতে হবে, কিন্তু প্রশ্ন না বুঝে, আমি এখানে প্রশ্নই আলোচনা করছি গত বছরের প্রশ্ন, যে একজন খেলোয়াড় যে খেলবে তার কিন্তু পরিবেশ, এবং পরিবেশ মানে তুমি একজন গ্যাদারিং পরিবেশের মধ্যে থাকে, মাঠঘাট কিছু নেই, সে কিভাবে প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে অ্যাক্টিভ থাকবে? তার পরিবেশটা অবশ্যই দরকার। তার আশেপাশে যেন আরো খেলোয়াড় থাকে। তারপরে ওই যে বংশানুক্রমিক বিষয়, বংশানুক্রম কি? বংশানুক্রম মানে তার খেলাধুলার প্রতি অনুপ্রেরণা যোগায় এরকম লোক বংশে থাকা লাগবে। কারণ তোমার বংশে সবাই রিক্সা ড্রাইভার, এইসব ক্যাটাগরি, কৃষি আবাদি, কেউ কথা বললে আরে তুই আগে কুদালার নে, তারপরে খেলাধুলা দেখা যাবে না, এইরকম হবে না। দরকার হবে তোমার অ্যাক্টিভিটিসের সাথে রিলেটেড কথাবার্তা, কাজকর্ম যেন থাকে। এই বিষয়ে প্রশ্ন আগে বুঝবা, তারপরে আনসার করবা। আনসার কিন্তু ঠিক রাখলেই নাম্বার, এটা গণিতের মতো নাম্বার, কারেক্ট করার সাথে সাথে তুমি খুব সুন্দর নাম্বার পাবা। বিষয়টা হচ্ছে এরকম যে একজন খেলোয়াড়ের জন্য পরিবেশ, পরিবেশ কি? খেলোয়াড় কিন্তু খেলা করতে পারে, ফিটনেস দেখাইতে পারে, তার স্ট্যান্ডার্ডের জায়গা, এবং সেই জায়গায় যেন তার দৈহিক ভাবে সে মুভ করতে পারে। আর খেলার প্লেসটা কি? আমি বলছিলাম খেলা দুই ধরনের, একটা ইনডোর, একটা আউটডোর। আউটডোর জায়গাটা যেন খেলার মাঠ, অর্থাৎ প্রশস্ত জায়গা যেন থাকে, পরিবেশটা যেন সেরকম থাকে। আবার খেলার মাঠ থাকলে ওর মধ্যে ময়লা আবর্জনা ভরপুর, এরকম যেন না হয়। তাহলে পরিবেশটা এটার সাথে রিলেটেড। এই গেল আমাদের ফিজিক্যাল এডুকেশন ফর হেলদি লাইফ। আমাদের বিষয় কয়টা আলোচনা হলো? 3টা। আর 2টা বিষয় আমরা পরবর্তী আলোচনা করবো। হ্যাঁ, পরবর্তী